বাধা আসেনি। আমরা তো যেহেতু বাংলাদেশেরই মানুষ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অ্যাপ্লিকেশন দিয়েছি অ্যান্ড তারা আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছেন। এরপরে আমরা যেহেতু স্টার্টিংটা ছিল লাতিন আমেরিকাতে, ব্রাজিল আর্জেন্টিনার সাথে, আসলে ওরা এখানে কিভাবে আসবে, কেন আসবে, উদ্দেশ্য, এই সব কিছু মিলে যখন ওদের সাথে আলোচনা করি, একটা পর্যায়ে ওদের সাথে পজিটিভলি আসি এবং ওরা আসতে রাজিও হয়। এরপরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে বসা হয়। আমি স্পেশালি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিদুল ভাইয়ের সাথে বসা হয়। পাশাপাশি ফাহাদ করিম ভাই আছেন, হিলটন ভাই আছেন, হ্যাপি ভাই আছেন, যারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এখানে তিনজন ভাইস প্রেসিডেন্ট এবং একজন মিডিয়া বাংলাদেশের এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিলটন ভাই, এবং সব কিছু মিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনেকের সাথেই বসা হয়। এখানে কথা আলোচনা হয় এবং এক পর্যায়ে সবাই পজিটিভলি বলেন ইটস গুড থিংস ফর বাংলাদেশি মানে ফুটবলার্স, ফুটবল কমিউনিটি। সো এটা ভালো দিক বাংলাদেশের জন্য অবশ্যই, অ্যান্ড অ্যাপ্রিসিয়েট করেন তাবিদুল ভাই যদি এটা ভালোভাবে অর্গানাইজ করতে পারি। সো তারাই করেন, বাট আসলে এটা একটু লেট হয়ে গেছে সব কিছু মিলে, এই আর কি। এছাড়া বাদ বাকি সব কিছুই ভালোভাবেই হয়েছিল এবং হয়েছে আজ অবধি। আসলেই কি, কোনো অর্গানাইজার যখন অর্গানাইজার চিন্তা করেন, তিনি তার ব্যাকগ্রাউন্ড থেকে অনেক চিন্তা করেন প্রথমত, যে আমি যদি স্পন্সর না পাই তাহলে এটা কোথায় যাবে, অ্যান্ড এরপর যদি স্পন্সর পেলাম অথবা এটা আসলে অথেন্টিকলি আমি যাদেরকে দিয়ে এটা করতে চাচ্ছি আসলে এটা কতটুকু আসলে যাবে, এটা ডিপেন্ড করে অর্গানাইজারের উপরে। অ্যাজ এ অর্গানাইজার হিসাবে আমি এমডি আসাদুজ্জামান, আমার ইতিহাসটুকু যদি আপনারা মানে একটু ঘাটাঘাটি করেন, আমি অলমোস্ট 500+ প্রমোশন করেছি ওয়ার্ল্ডে। বাংলাদেশে 64 প্রমোশন করেছি। সো আমি কখনো প্রমোশন বা কোনো কিছু বলছি কখনো হয়নি এরকম রেকর্ড নাই আমার। আমি বলেছি হয়নি, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তালার, এটা গড গিভিং, সম্পূর্ণ আল্লাহর দান। আমি বলেছি হয়নি এরকম কিছু আমার লাইফে নেই। সো টাইটেল স্পন্সরটা কবে জানতে পারবো? টাইটেল স্পন্সার, অ্যাকচুয়ালি টাইটেল স্পন্সার আমরা একটু আলোচনা করে রেখেছি সব কিছু মিলে। যেহেতু আমরা, আপনারা জানেন যে খুব সংক্ষিপ্ত সময় নিয়ে প্রেস কনফারেন্স করেছিলাম, মানে যেটা আপনার অ্যানাউন্সমেন্ট যে আমরা একটা ইভেন্টে যাচ্ছি। এরপর আমরা টাইটেল স্পন্সারের সাথে আলোচনা করে বসে আছি। সো সব কিছুই রেডি আছে, যদি সব কিছু ঠিক থাকে হয়তো আগামী 3 তারিখে আমরা একটা প্রেস মিটের মাধ্যমে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা। হ্যাঁ, অফকোর্স। যেহেতু আমরা একটা ট্রফি উন্মোচন করব, আমরা ট্রফিটা যেহেতু দেশের বাইরে থেকে ইন করছি দেশে, সো অফকোর্স আমাদের ট্রফিটাও আসবে তার আগের দিন, অ্যান্ড দুটো টিমও বাংলাদেশে আসবে তার আগের দিন। সো আমি হয়তো টিম ক্যাপ্টেনদেরকে ইনভাইট করব, পাশাপাশি পসিবল হলে ম্যানেজারদেরকেও ইনভাইট করব, টিম ম্যানেজার যারা আছেন, অ্যান্ড অফকোর্স বাংলাদেশ ফুটবল ফেডারেশন থাকবেন। আর দেখি আমরা আরও সুন্দর করে কীভাবে এটা সাজানো যায়। অফকোর্স ডিফারেন্ট হবে। আমি যেহেতু একটা এক্সিবিশন ম্যাচ আয়োজন করছি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাংলাদেশ, ইটস ডিফারেন্ট থিংস। আমি আমার এক্সিবিশন থেকে যেহেতু আমি এটা প্রোভাইড করছি, সো আমি একটু ডিফারেন্ট করে তাদের অ্যাপ্রুভাল নিয়ে আমরা নতুন জার্সি দিয়েছি, এবং সেটা বাংলাদেশ, সরি, সেটা এ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যানার থেকে দিয়েছি আমি। অ্যাকচুয়ালি এটা বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যাপার। এটা আসলে আমি আপনাকে যদি কোনোভাবে বলি যে আপনার এইটা এটা খেলুক বা এটা এটা খেলুক, এটা আমার সাথে যাবে না, কারণ ফুটবল বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়ন্ত্রণ করে। আমি লাতিন আমেরিকার দুইটা দলের ক্লাব থেকে যে দুইটা ক্লাব দল আসছেন তারা ভালো, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে অনেকবার এই বিষয়ে আলোচনা করেছি, তারা যেন অফকোর্স একটা ভালো টিম দেয়। তাহলে কি হচ্ছে, পাশাপাশি খেলাটাও ভালো হবে, পাশাপাশি ওদের একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে। তো যে টিমটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন অলরেডি আমাদেরকে দিয়েছে, অলরেডি আপনারা মনে হয় জানেন, অবগত হয়েছেন যে ফুটবল ফেডারেশন একটি দল দিয়েছেন। ইটস এ গুড টিম দিয়েছেন এবং খুবই ভালো একটা টিম দিয়েছেন। আমি মনে করি একটা ভালো খেলা উপহার দেবে বাংলাদেশের যারা খেলবেন তারা। না, এই ধরনের কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি, তবে ল্যাটিনের ওদের মানে খুব হাইলি এক্সপেকটেশন যে বাংলাদেশের মূল টিমটাই খেলুক, মানে ন্যাশনাল টিমটাই খেলুক, তাহলে খেলাটা আরও ভালো হবে। অ্যাকচুয়ালি দ্যাটস ট্রু থিংস লাইক দ্যাট। লাতিন আমেরিকান টিমস আর আমাদের এই ধরনের টিমগুলো একটু ডিফারেন্ট, ওরা ডিফারেন্ট খেলে। আবারও সেই একই কথাই বলছি, ওদের খেলাগুলো চকে চকে সুন্দর করে খেলে। আমরা তো আর ওই চকে চকে সুন্দর করে হয়তো এখনও আসতে পারিনি, আমরা চেষ্টা করে যাচ্ছি, এই আর কি। তো সেই ক্ষেত্রে ওরা এক্সপেক্ট করে যে ভালো টিমের সাথেই খেলি। আপনার মতে? আমি যাব, আমি বললাম, তারপর কনফিডেন্স মানুষ বা কনফিউশন কোথা থেকে আসে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। কাফু বলছে আমি আসছি বাংলাদেশ, দেখা হচ্ছে, মানে কাফু নিজে সরাসরি নিজে বলল, এটা তো আর এআই দিয়ে করা হয়নি, কাফু নিজে বলেছেন।
সো তারপর আবার ক্যানিজিয়া লাইক সেম, আমি আসছি। তারপর কি করেছেন, তাদের ভিসা প্রসেসিং, তারা ভিসা দিয়েছেন তাই না, তারা ভিসা করে আমাদেরকে দিয়েছেন, দ্যাট মিন্স একটা প্রুফ। সেকেন্ড হচ্ছে হলো তারা একটা বাইট দিয়েছেন, আমরা আসছি। থার্ড হচ্ছে একটা কন্ট্যাক্ট করেছি, আমাদের সাথে একটা এগ্রিমেন্ট আছে। তারা তারা এমনি এমনি আসছেন না, একজন স্টার যেভাবে আসেন, কন্ট্যাক্ট করেছি। ফোর্থ হচ্ছে হলো আমরা তাদেরকে এয়ার টিকিটও দিয়ে দিয়েছি। তো একজন ব্যক্তির জন্য একজন ব্যক্তি যখন কথা বলে থাকে, তারপরে কেন কনফিউশন থাকবে আমি জানি না। আর আমরা কেন এই কনফিউশনে যাই বাংলাদেশের মানুষ, এটা আমার বোধগম্য হয় না। অফকোর্স আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি আসাদুজ্জামান যদি কোনো কিছু বলি এবং সেটা করি, ইভেন যদি আমার মৃত্যু হয়ে যায়, হয়ে যাবে, আমি ওটার পিছনে লেগে থাকি না হওয়া পর্যন্ত। আর এটাও সেম লাইক দ্যাট, আল্লাহ আমাকে এখন পর্যন্ত কখনো নিরাশ করেননি। আমি যা কিছু চেয়েছি আল্লাহর কাছেই চাই, আল্লাহর কাছ থেকে ডিসাইড নিই এবং আল্লাহ আমাকে ডিসাইড করে দেন অ্যাকচুয়ালি কোন দিকে আমি যাব। আনটিল আমি ওইভাবেই আছি, অ্যান্ড তারা খুব প্রপারলি আছে। সো কাফু ক্যানিজিয়া আসবে এই জন্য কিন্তু আমি বাংলাদেশের মানুষকে, আপনারা মনে হয় দেখেছেন যে আমি কিন্তু একটা নতুন বার্তা দিয়েছি কাফু ক্যানিজিয়ার জন্য, বিকজ কাফু ক্যানিজিয়া আসছে, দুইটা লিজেন্ড বাংলাদেশে আসবে। বাংলাদেশে আগে আমি আমার জানা মতে স্টার্টিংয়ে অনেক আগের কথা, জিনেদিন জিদান আসছিল, এরপরে মেসি আসছিল, এরপরে রোনালদিনহো আসছে, এরপরে রিসেন্টলি দেখেছিলাম মার্তিনেজ আসছিল। সো এই স্টারগুলোর সাথে কিন্তু সাধারণ দর্শকের কোনো যোগসূত্র ছিল না। আমি যেটা মানে আমি যদিও বাংলাদেশে ওই সময় ছিলাম না, বাট আমি অ্যাজ এ বাঙালি হিসাবে দেখেছি এই যোগসূত্রগুলো ছিল না। কিন্তু আমি একটু ডিফারেন্টভাবে চিন্তা করেছি, এদের সাথে সাধারণ মানুষের যোগসূত্র থাকবে। যেমন আমরা গ্যালারির টিকিট থেকেও 30 জন লোককে আমরা এসে নেব, মাঠে নেব, এবং ফাইনাল ডেতে যেহেতু কাফু ক্যানিজিয়া প্রাইজ সেরিমনির আগে তাদের সাথে একটা মিট আপ থাকবে, আমরা সেই মিট আপের ব্যবস্থা করব সাধারণ গ্যালারি থেকে। সাধারণ গ্যালারিতে যারা টিকিট কাটবেন তাদের সেই টিকিটের মধ্য থেকে প্রতিদিনই আমরা 10 জন করে সিলেক্ট করবো লটারির মাধ্যমে। আমাদের যে টিকিট সেল হবে সাধারণ গ্যালারিতে, সেখান থেকে 10 জন মাঠে নিয়ে আসবো, এবং এইভাবে যে 10 জন প্রথম দিনে আসবে সে 10 জন ফাইনাল ডের জন্য টিকিট ফ্রি থাকবে তার, এবং যে 10 জন দ্বিতীয় দিনে আসবে ফাইনাল ডের জন্য টিকিট ফ্রি থাকবে। সো থার্ড ডেতে সরাসরি সেই 10 জন 20 জন এসে চলে যাবে একদম ওনাদের জন্য একটা ফান বেস যেটাকে বলে, ওখানে তাদের জন্য আর একটা জায়গা থাকবে, তারা একদম নিচে বসেই খেলা দেখবেন। এবং সর্বোপরি যখন আমাদের প্রাইজ গিভিং সেরিমনির আগে আমরা একটা মানে দর্শকদের জন্য ফান মিট যেটাকে বলে থাকি, আমরা এই কাফু ক্যানিজিয়ার সাথে তাদের মিটের ব্যবস্থা করে দেবো। এবং আরও একটা জিনিস আমি করেছি, আমি অলরেডি আপনাদের মাধ্যমেই জানাতে চাই যে আমি কিন্তু অলরেডি একটা টিকিটের প্রাইস অনেক মানে হাইলি করেছি। আমি অলরেডি আপনারা জানেন যে স্কাই ভিউ বলতে একটা জায়গা আছে আমাদের স্টেডিয়ামে, আমি অলরেডি স্কাই ভিউ এবং সরি স্কাই ভিউ না, এক্সকিউজ, আমি ভিআইপি, ওটা না না হসপিটালিটি, আপনাদের নিচে যেটা হসপিটালিটি না, এর নিচে, সরি, আমি অ্যাকচুয়ালি আর একটা ব্যাপার দিয়েছি, অনেকটাই বলেছিল যে 50,000 টাকার টিকিট হাউ। আমরা আসলে হসপিটালি বক্সের টিকিটের প্রাইসটা এতটুকু করার পিছনে কারণ অ্যাকচুয়ালি এই বক্সে যারা যাবেন তারা পরবর্তী দিন আমাদের যে গালা নাইট ডিনার কাফু ক্যানিজিয়াকে নিয়ে, সেই ডিনারে সরাসরি অ্যাটেন্ড করতে পারবেন, অ্যান্ড কালচার। সো এখানে তাদের জন্য এক্সট্রা কোনো লাগবে না, চার্জও লাগবে না, কিছুই লাগবে না, সরাসরি আমাদের সাথে তারা জয়েন করতে পারবেন যারা এই হসপিটালির বক্সে টিকিট কাটবেন। এবং আমরা চেষ্টা করতেছি আরও একটি সুযোগ দেওয়ার জন্য, অনেকেই বলছে যদি আরও বেশি কিছু করা হয় তাহলে আমরা চেষ্টা করব আমাদের কর্পোরেট বক্সগুলোকেও, যদি কোনো কোম্পানি কিনে নেয় একটা কর্পোরেট বক্স, আমরা ওইভাবেই তাকে চার্জ করব যেন পুরো কর্পোরেটটাও আমাদের পরবর্তী দিন কালচারাল প্রোগ্রামে জয়েন করতে পারে অ্যাজ এ কর্পোরেট কোম্পানি হিসাবে আমাদের সাথে। অ্যাকজ্যাক্টলি, আমরা যে কর্পোরেট বক্সটা এবং ওইটা দিয়ে আমরা একসাথে পরবর্তী দিন এরা থাকবে। এতে আমাদের দেখা গেছে এখানে 320 আর ওখানে আছে হলো 104 108, আমরা 428 জন লোককে আমরা এখান থেকে নিব। টোটাল আমাদের টার্গেট অনুযায়ী এই 428 জন লোক এই মাঠ থেকেই আসবে। মোট 1000 লোকের আমাদের টার্গেট নেওয়া টোটালি। ওনারা থাকবেন অলমোস্ট 3 ডেজ, মানে 2 নাইটস 3 ডেজ। কারণ ওনারা 11 তারিখ সকালে আসবেন, 11 তারিখ রাত থাকবেন, 12 তারিখ রাত থাকবেন, 13 তারিখ ওনারা সন্ধ্যায় চলে যাবেন। না, এটা তো আমরা আগেও ডিক্লেয়ার দিয়েছি না, এটা তো এখানকার, আমরা তো এখানে প্রায় অলমোস্ট 3 কোটি টাকা এখান থেকে আলাদা করতেছি, তাই না? এখানকার টিকিটের টাকা এখানে নিয়ে আসা হচ্ছে, আলাদা করা হচ্ছে, কারণ এই টাকাটা দিয়ে আমরা এইটা করে যাব, এই কি জানো গালা নাইট ডিনারের ব্যাপারটা নিয়ে, এটাই তো মূল ফ্যাক্ট।
কারণ গালা নাইট তো একজন মানুষ গালা নাইটে জয়েন করে উইদাউট নাথিং। হ্যাঁ, মিডিয়াতে যদি যদি যেটা আপনারা শুনেছেন অফকোর্স এটাই ট্রু, আমি বলেছি। মানে আমরা অলরেডি বলেছিলাম যে আমরা প্রায় মানে 10 কোটির উপরে অলরেডি আমরা স্পেন্ড করে ফেলেছি। আমরা এটা বলিনি যে 10 কোটি টাকাই খরচ হচ্ছে। মোট কত খরচ হচ্ছে, কেমন খরচ মোট হচ্ছে? কত খরচ হচ্ছে এটা আসলেই লাস্ট মোমেন্ট ছাড়া আপনাকে কাউন্টডাউন ছাড়া বলতে পারবো না। তবে আমাদের অলরেডি 10 কোটি প্লাস মানে খরচ হয়েই গিয়েছে বলতে পারি টিকিট সেল করে। হ্যাঁ, টিকিটের বিষয়টা আসলেই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা হয়তো বাংলাদেশের মানুষ তো কনফিডেন্সের জন্য হয়তো ওইভাবে সেল হচ্ছে না, যেটা আমার মনে হচ্ছে। ওই কনফিডেন্স বাংলাদেশের মানুষ এখনও পাচ্ছে না। যা আসবে। হাউ মানে আর্জেন্টিনার একটা টিম বাংলাদেশে আসবে, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশেরও একটা টিম বাংলাদেশে আসবে, কিভাবে আবার কাফু বাংলাদেশে আসবে, কিভাবে ক্যানেজিয়া বাংলাদেশে আসবে, এটার সত্যতা কিভাবে হবে। তবে আমার এটার জন্য আমি যতটুকু বুঝি বাংলাদেশের মানুষ এখনও অপেক্ষায় আছে যে অ্যাকচুয়ালি সত্য না মিথ্যা কবে আসে। সো এই ব্যাপারটা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটা কনফিউশন আছে। সো আই থিঙ্ক ওইভাবে যেহেতু এখন ওইভাবে টিকিট সেল হচ্ছে কম হচ্ছে, তারপর অনেকগুলো হয়ে গেছে, কিন্তু দেখা যাবে যে যখন টিকিট থাকবে না তখন কিন্তু বাংলাদেশের মানুষ কান্নাকাটি করবে নিশ্চিত। খেলাটা দেখতে পারবে না, অনেক বড় মিস করবে টিকিটের জন্য বাংলাদেশের মানুষ। কারণ এই টিকিটটা হয়তো এখন যদি কিনে রাখে তো ভালো, আর কিনে না রাখলে মিসিং করে ফেলবে। হ্যাঁ, আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে 2 তারিখ সকাল 9টায় যেহেতু টিম আসবে, আর্জেন্টাইন অ্যান্ড ব্রাজিলিয়ান ফ্যান্স যারা আছে তারা যদি চায় সোজা এয়ারপোর্টে আসতে পারে সকাল 9টায়। তারা তাদের ব্যানারে আসতে পারে যে না আমরা আর্জেন্টাইন ফ্যান, আমরা ব্রাজিলিয়ান ফ্যান, আমরা তাদের সাথে ওইভাবেই মানে অ্যাটলিস্ট তারা যেন ওই ক্লোজলি দেখতে পায়। আমরা সিকিউরিটির ব্যবস্থা নিচ্ছি এবং ওইভাবেই প্ল্যান করছি যেন আমরা রোডে তারা দুই পাশে থাকতে পারে, মানে একদম এয়ারপোর্টের আগের থেকে যেভাবে রোডে তারা থাকবে, এটা তারা এসে যাবে না, উপরে উঠবে না। আর আমাদের যেহেতু ক্লোজলি হোটেল, সো আমরা ওইখান থেকে হোটেল পর্যন্ত হয়তো এই ব্যবস্থাটা করে দেবো। আমরা একদম হোটেল থেকে রোড পর্যন্ত আমরা এই ব্যবস্থাটা করে দেবো যেন এয়ারপোর্ট থেকে নামার থেকে হোটেল পর্যন্ত। আর আমরা এটা চিন্তা করেছি এয়ারপোর্ট থেকে তাদেরকে আমরা বাসে আর নিব না, আমরা ঘোড়ার গাড়িতে সুন্দর করে এইটুকু নিয়ে আসবো যেন একটা মানে ফ্যান বেসটা দুই পাশে থাকে, তারা যেতে পারে। সেটা ফুলের তোড়া দিয়ে হোক, যেভাবে তারা আর্জেন্টাইন ফ্যানরা আর্জেন্টিনাকে করতে পারবে, ওপেন থাকবে সবার জন্য। হ্যাঁ, আমি সারপ্রাইজ করার জন্য বাংলাদেশের আর্জেন্টাইন ফ্যানদেরকে বলবো আপনারা অবশ্যই আসবেন আগামী 2 তারিখ সকাল 9টায়। আর্জেন্টাইন টিমটাও সেম ঘোড়ার গাড়িতে করেই যাবে। আমরা ঘোড়ার গাড়ি সাজাচ্ছি অলরেডি, আমরা ঘোড়ার গাড়ি সাজানোর জন্য এলিট ফোর্সকে দায়িত্ব দিয়েছি, তারা ঘোড়ার গাড়ির বেস সব কিছু করবেন এবং এটা ঘোড়ার গাড়ি সাজানোর জন্য ব্যান্ড পার্টি থেকে শুরু করে সব কিছু। সো দুই কান্ট্রির ফ্যান্স যারা বাংলাদেশে আছে যেমন আর্জেন্টাইন এবং ব্রাজিল, তারা অফকোর্স সেদিন ওখানে যেতে পারবে। আমরা আমাদেরটা করব, তারা তাদেরটা করবে, যে কীভাবে সুন্দর মতো, যেহেতু হোটেল খুব ক্লোজ, তো এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত আমরা ঘোড়ার গাড়িতেই নিয়ে যাব, এটা আমাদের প্ল্যান। অনেস্টলি যেহেতু আজকে রাতে আমরা এগ্রিমেন্ট করবো এই জন্য বললাম না, তবে হোটেল তো দুইটাই ক্লোজ, একটা লে মেরিডিয়ানে, একটা হচ্ছিল ঢাকার এজেন্সি, বুঝে নেবেন আস্তে আস্তে। এখন আর বললাম না, যেহেতু আমি সাইন করবো আজকে রাতে অথবা কালকে সকালে, তবে তাহলে তখন জানতে পারবেন। তবে এই ক্লোজলি তো দুইটা হোটেলই ক্লোজ, এটুকু আসা যাবে ঘোড়ার গাড়ি দিয়ে এবং মাঝখান দিয়ে আমরা এই ব্যবস্থা করবো। আমরা প্ল্যান করতেছি একটা সুন্দর যে পরিবেশ করে কিভাবে আসা যায়, একটা রাজকীয় সংবর্ধনা যাকে বলে, আমরা ব্রাজিল আর্জেন্টিনা দলকে রাজকীয় সংবর্ধনা দেবো ইনশাল্লাহ। কাফু ক্যানিজিয়ার ক্ষেত্রে আমরা আরও ডিফারেন্ট কিছু করব যা আপনাদের চিন্তাধারারও বাইরে আছে, অনেস্টলি বললাম, যেটা আপনারা এখনও চিন্তাও করেননি। যা এখন বললাম যেমন আপনার চিন্তায় ছিল না, অ্যাট দ্য সেম থিংস কাফু ক্যানিজিয়ার ব্যাপারটাও আমরা এমন কিছু করতে চাই যা বাংলাদেশে ওইভাবে চিন্তা করেনি। খুবই সাধারণ মানে পরিপাটিভাবে একটা কিছু করার চিন্তা ভাবনা, কিন্তু আগে কখনো হয়নি, বিয়ে করার মতো আর কি। এটা একদম ভালো কথা বলছেন। ম্যাচ ডেতে অনেস্টলি যদি বলে থাকি যে আমাদের সব কিছু যদি ঠিক থাকে, আমরা হয়তো আগামীকালকে আমরা সব কিছু যদি ঠিক থাকে আবারও বলছি, আমরা জেমসকে অফার করেছি, আমাদের প্রথম দিনের উদ্বোধনী দিনে জেমস থাকবেন মাঠে। অ্যান্ড এটা আশা করি আমাদের সাথে আমরা যদি কোলাবরেট করে ফেলতে পারি, এগ্রিমেন্ট হয়ে যায় ইনশাল্লাহ, তাহলে জেমস মাঠে থাকবেন। আমরা কালকে হয়তো জানিয়ে দিতে পারবো রাত নাগাদ। হ্যাঁ, পরের ম্যাচগুলোর জন্য অ্যাট দ্য সেম থিংস আদার্স শিল্পীগুলো থাকবেন, কারণ প্রতিদিনই একটা টাইম, তো যেহেতু 3টা বা 2:30 এরকম সময় ডোর বা গেট ওপেন থাকবে, সেক্ষেত্রে দেখা যাবে যে 3টা থেকে 7টায় খেলা একটা টাইম থাকে, অ্যাকচুয়ালি দর্শকদের একটা চাহিদাও থাকে। সো জেমসের মতো একজন শিল্পীকে যদি আমরা পাই,
আমাদের 5 তারিখে উদ্বোধনী খেলায়, তাহলে অফকোর্স আরও ভালো কিছু হবে। মানুষ একটা গানও শুনতে পারবে, অ্যাট দ্য সেম টাইম ব্রাজিল আর্জেন্টিনার খেলাও দেখতে পারবে। না বিগি বিগি কি যেন ভালো লাগে আমার, জেমসের একটা গান খুবই ভালো লাগে, বিগি বিগি রাত থমে। সো এট দ্য সেম থিংস আমিও খুব এক্সাইটেড ব্যাপারটা নিয়ে। আমি এখনও অনেকবার খুব ক্লোজলি মিট করলেও জেমসের গান শুনিনি কোনোদিন, সত্যি কথা বলতেছি, এখনও ওইভাবে Live শোনেন। কাছের থেকে লাইভ গান শুনিনি। তবে বেঁচে থাকলে হয়তো এটাও হয়ে যাবে। যাই হোক, সর্বোপরি বাংলাদেশের মানুষের জন্য আমি বলবো যে আপনারা সহযোগিতা করবেন, কারণ বাংলাদেশের প্রত্যেকে আমরা বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশ যেহেতু এখানে খেলছে, সো অফকোর্স এটা আমাদের জন্য, আমরা আমাদেরকেই সাপোর্ট করব যেন বাংলাদেশ জিতে যায় যে কোনোভাবে। পাশাপাশি হচ্ছিল যারা ফ্যান্স বেস, যারা আর্জেন্টাইন বা ব্রাজিলিয়ান যারা ফ্যান্স আছেন, তারা অফকোর্স তাদের টিমকেও সাপোর্ট করবেন, কারণ আমাদের তো আর ওদের সাপোর্টার এখানে খুব একটা বেশি নেই। অ্যান্ড আমাদের জার্নালিস্ট যারা বাংলাদেশে থাকেন, বা আপনারা যারা, আপনি আসছেন অ্যাজ এ RTV থেকে, আমি বলবো যে আপনাদের সহযোগিতা এবং আপনাদের এই সাপোর্টগুলোই আস্তে 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 বাংলাদেশের ক্রীড়াঙ্গনগুলো অনেক দূরে চলে যেতে পারে। যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পৃথিবীতে যাই বলি না কেন, এই জার্নালিস্ট সেকশনটাই কিন্তু পৃথিবীর সমস্ত, এই সেকশনটা অর্থাৎ ইজ আদার, একজনের মধ্যে আরেকজনের যে মানে রিলেশনশিপ বা এই নিউজগুলো ঢুকায় দেওয়ার ব্যাপারগুলো, এটা ওখান থেকেই আসে। রিলেশনশিপ বলতে আমি আসলে একটা ভিন্নভাবে যদি বলি, তাহলে দেখা যায় যে আপনি একটা নিউজ করছেন, এখানে আমার বা আরেকজনের সাথে ফাটল তৈরি করে, আবার সম্পর্ক তৈরি করে। এই দুটো কাজ ঠিক আপনাদের মাধ্যমেই আসে। সো যেহেতু স্পোর্টস, আমি বলবো স্পোর্টসকে আমরা এটাকে ব্লক না করি, স্পোর্টস একটা সেকশনের মধ্য দিয়েই বেড়ে উঠুক। আমরা সবাই আদারে স্পোর্টসকে সাপোর্ট করব, অ্যাজ লাইক আমি অ্যাজ এ অর্গানাইজার হিসেবে সাপোর্ট করছি। আর আপনারা যারা জার্নালিস্ট, আপনারা অফকোর্স জার্নালিস্টের জায়গা থেকেও সাপোর্ট দেবেন যেন স্পোর্টস বেড়ে ওঠে। আর আমি চাইবো সবসময়ের জন্য আপনারা আমার পাশে থাকেন, আর যেভাবে এখন আছেন ভবিষ্যতেও থাকেন। এরকম কিছু হলে আমাদের জন্য আরও ভালো কিছু হয় আর কি। থ্যাংক ইউ।